ভ্যারিয়েবল অফ সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম যখন আমরা তৈরি করব বা ল্যাঙ্গুয়েজটা যখন লিখব, তখন আমাদেরকে একটা নির্দিষ্ট টোকেন ইউজ করতে হয়, তার নাম হচ্ছে ভ্যারিয়েবল। এবং ভ্যারিয়েবল মানে হচ্ছে কি, ভ্যারিয়েবল মানে যার মান ভ্যারি করে। তো ভ্যারি করা থেকে সাধারণত ভ্যারিয়েবল এই জিনিসটা এসেছে। তো ভ্যারি করা মানে হচ্ছে কি, যার মান বারবার পরিবর্তন হয়। তো আমাদের সি প্রোগ্রামের মাঝে যার মান বারবার চেঞ্জ হয়, যার মানটাকে আমরা পরিবর্তন করতে পারি, তাকেই বলা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এবং ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা এখানে একটা ছোট্ট উদাহরণ দেখতে পারি। তো এই উদাহরণের মধ্যে দেখো, আমাদের এখানে একটা গ্লাস আছে এবং গ্লাসের ভেতরে কিছু ওয়াটার বা পানি আছে। তো আমরা কিন্তু আমাদের সারা জীবনে একটা গ্লাস যদি ইউজ করে থাকি বা একটা নির্দিষ্ট সময় যদি একটা গ্লাস ইউজ করে থাকি, সেই গ্লাসের মধ্যে কিন্তু সবসময় একই পরিমাণ পানি থাকে না। কখনো সেখানে টিউবওয়েলের পানি থাকতে পারে, কখনো সেখানে নদীর পানি থাকতে পারে, বাট কখনো সেখানে আমাদের ফিল্টারের পানি থাকতে পারে, বা কখনো কখনো এখানে কিছু কোল্ড ড্রিঙ্কসও থাকতে পারে। তার মানে একটা গ্লাসের মধ্যে আমরা গ্লাসটাকে চেঞ্জ না করে বারবার ওর ভিতরে থাকা পানিটাকে চেঞ্জ করছি। তার মানে গ্লাস হচ্ছে এমন একটা জিনিস যে নিজে চেঞ্জ হয় না, বা তার ভেতরে থাকা জিনিসগুলোকে চেঞ্জ করতে পারে। তাই গ্লাস হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল। এবং ভ্যারিয়েবলের মধ্যে আসলে কি থাকে, ভ্যারিয়েবলের মধ্যে কিছু মান থাকে, এবং ওই মানটা হচ্ছে আমাদের ওয়াটার। সো ওয়াটার হচ্ছে আমাদের ভ্যালু বা কিছু মান, সাংখ্যিক মান। তো সি প্রোগ্রামে আমরা যখন কিছু ভ্যারিয়েবল ইউজ করব, তখন ওই ভ্যারিয়েবলগুলোর মধ্যে কিছু মান থাকবে। তো এখন কেন এই মানগুলো দেওয়া হয়? আমরা প্রোগ্রামে হুট করে কিন্তু 5কে এক্সিকিউট করতে পারি না। আমরা কিন্তু প্রোগ্রামে হুট করে 11.2কে এক্সিকিউট করতে পারি না। দ্যাট মিনস আমরা সরাসরি কোনো একটা সি প্রোগ্রামে নাম্বার বা সংখ্যাকে দিতে পারি না। একই সাথে আমরা কিন্তু মাঝে মাঝে কিছু ক্যারেক্টারও দিতে চাই সি প্রোগ্রামে। ধরা যাক বি হচ্ছে আমাদের এখানে একটা ক্যারেক্টার। তো আমি এখানে ক্যারেক্টার বলছি এই কারণে, আমরা এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার বা বর্ণ পাবো, সবগুলোকে সি প্রোগ্রামের ভাষায় ক্যারেক্টার বলা হয়। তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তো যখন আমরা বিভিন্ন রকম ক্যারেক্টার বা বিভিন্ন রকম সংখ্যা, যেমন এটা হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের অপ্রকৃত সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা। তো এই ধরনের এটা আসলে প্রকৃত সংখ্যা 11.2, আর আমাদের 5 হচ্ছে আসলে পূর্ণ সংখ্যা। তো এরকম প্রকৃত সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টার, এই জিনিসগুলো যখন ইউজ করব, তখন সি প্রোগ্রামে সরাসরি এদেরকে ঢোকানো যাবে না। এর মেইন একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যখন আমরা এ ধরনের সংখ্যা, পূর্ণ সংখ্যা, প্রকৃত সংখ্যা বা ক্যারেক্টারকে কোনো একটা সি প্রোগ্রামে ঢোকানোর চেষ্টা করব, তখন প্রথমেই যে সমস্যা হবে সেটা হচ্ছে মেমোরি সিলেক্ট করা। কারণ একটা কম্পিউটারে কিন্তু হুট করে কোনো সংখ্যাকে ঢোকানো যায় না। সংখ্যাকে ঢোকানোর আগে বলে দিতে হয় ওই সংখ্যাটা কোন জায়গায় থাকবে। তার মানে আমরা যে সংখ্যাগুলো ঢোকাচ্ছি, এরা সবাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা। এবং এই ডেটাগুলোকে স্টোর করে রাখার জন্য বা কম্পিউটারের মেমোরির কোন কোন জায়গায় তারা থাকবে সেটা নির্ধারণের জন্য ভ্যারিয়েবল ইউজ করে থাকি। তাহলে ডেটা স্টোর করার জন্য মেমোরিকে যে নাম দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো জিনিসটা কেমন? ধরা যাক আমি কম্পিউটারে 5 নামক এই সংখ্যাটাকে ঢোকাবো। আমি প্রথমে বলে দিব a ইজ ইকুয়াল টু 5। এটা যখন বলবো, তখন কম্পিউটার বুঝবে এ হচ্ছে আমার একটা মেমোরি। এখন কী টাইপের মেমোরি সেটা কিন্তু আমাদের আবার জানতে হবে। অর্থাৎ এই মেমোরির ভিতরে কী টাইপের সংখ্যা থাকবে, কী টাইপের ক্যারেক্টার থাকবে, সেগুলো কিন্তু বলে দিতে হবে। তো সেটা যেভাবে বলতে হবে সেটা হচ্ছে এ, এই যে এখানে একটা ভ্যারিয়েবলের নাম ধরেছি, এর আগে আমরা আইএনটি দিতে পারি। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। এবং ইন্টিজার কি, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, যতই প্রোগ্রাম করতে থাকবো ততই জানবো। জাস্ট এখানে একটু বলে রাখি, কোনো একটা ভ্যারিয়েবল লেখার আগে সেখানে ওই ভ্যারিয়েবলটা কী টাইপের হবে সেটা বলে দিতে হয়। আমাদের এখানে 5টা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এই পূর্ণ সংখ্যার জন্য আমরা সেটাকে ইংলিশে ইন্টিজার বলি। এবং পূর্ণ সংখ্যা যেহেতু ইন্টিজার ইংলিশে, তাই ইন্টিজারের থেকে আইএনটিটা নিতে হয়। এই আইএনটিটা এখানে সাধারণত নির্দেশ করে যে আইএনটির পরে থাকা ভ্যারিয়েবলটা আছে, ওই ভ্যারিয়েবলের মধ্যে কী টাইপের ভ্যালু বসবে। তো এক্ষেত্রে আমরা এই জিনিসগুলো সাধারণত প্রকারভেদের মধ্যে জানবো। তারপরে আমরা এখন দেখি যে আমরা যেখানে এটা দিয়েছি, এ আসলে একটা নাম দিয়েছি। কার নাম? কম্পিউটারে একটা মেমোরির নাম। বাট আমরা জানি না সেই মেমোরিটা কোথায় আছে। কেননা একটা কম্পিউটারের মধ্যে অনেকগুলো মেমোরি লোকেশন আছে, র্যাম আছে, রম আছে, কিন্তু আমরা সেই সমস্ত মেমোরিগুলোকে টাচ করতে পারি না। একই সাথে আমরা কিন্তু তাদেরকে চিনিও না। তো ওই সমস্ত মেমোরির মধ্যে থেকে যে কোনো একটা মেমোরিতে হয়তো এই 5টাকে কম্পিউটার সেভ করে রাখবে বা স্টোর করে রাখবে। তো কোন জায়গায় রাখবে সেটা টোটালি কম্পিউটারের ব্যাপার। বাট আমরা শুধুমাত্র বলে দিব এ এমন একটা ভ্যারিয়েবল কম্পিউটারকে
আমরা বলবো যাতে কম্পিউটার এ সাপেক্ষে একটা সুন্দর করে মেমোরি স্পেস তৈরি করে এবং ওই মেমোরি স্পেসের মধ্যে যেন 5টাকে রাখে। দ্যাট মিনস আমরা যখন এ ইউজ করব, কম্পিউটার কখনো জানবে না যে এই এটা আমরা কী জন্য ইউজ করছি। সে শুধুমাত্র জানবে আমাকে একটা মেমোরি খালি করতে হবে এর সাপেক্ষে অথবা এর জন্য, সেই মেমোরিতে আমি 5 রাখবো। দ্যাট মিনস কম্পিউটারটা 5 রাখবে। তো এটা হচ্ছে মেইন বিষয়, যেখানে আমরা একটা ভ্যারিয়েবল লেখার পর একটা ইকুয়াল সাইন দিই। এই ইকুয়াল সাইনটা মানে হচ্ছে ভ্যারিয়েবলকে ডিনোট করা, বা ভ্যারিয়েবলের ভ্যালু কত বা মান কত সেটাকে আমরা ডিনোট করার জন্য সাধারণত এই ইকুয়াল সাইন দিয়ে থাকি। তার মানে এ নামক যে মেমোরিটা কম্পিউটারের ভিতরে তৈরি হবে তার ভিতরে আমাদের সাধারণত 5 এই মানটা থাকবে। এবং ভ্যারিয়েবল লেখার আগে আমরা তার ধরনটা বলে দিই। দ্যাট মিনস আমরা এ নামক ভ্যারিয়েবল বা এ নামক মেমোরি স্পেসের মধ্যে যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটা দেখতে কেমন, সে কি ইন্টিজার টাইপের নাকি অন্যরকম, সেটাও আমাদের ভ্যারিয়েবল লেখার আগে বলে দিতে হবে। এবং অবশ্যই এই যে জিনিসটা বললাম এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডের পর একটা স্পেস দিয়ে ভ্যারিয়েবল লিখতে হবে এবং তারপরে পরবর্তীতে ভ্যারিয়েবলের মান কত হবে সেটাও কিন্তু আমাদের বলে দিতে হবে। এখন আমরা আসি ভ্যারিয়েবলের যে প্রকারভেদ সেখানে। ভ্যারিয়েবলের প্রকারভেদ সাধারণত দুইভাবে করা হয়: সংরক্ষিত ডেটা বা স্টোরড ডেটার উপর ভিত্তি করে এবং ফাংশনের ব্যবহারের উপর ভিত্তি করে। জিনিসটা কেমন? সংরক্ষিত ডেটা মানে হচ্ছে আমি এখানে 3 ধরনের ডেটা লিখেছি। একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে প্রকৃত দশমিক সংখ্যা, আরেকটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বা কোনো একটা বর্ণ। তো এখন সংরক্ষিত ডেটার উপর ভিত্তি করে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে 3 প্রকার। এক ধরনের ভ্যারিয়েবলকে বলা হয় ইন্টিজার ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল, এবং এটার বাংলা নাম তোমরা ইচ্ছা করলে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার চলক। ভ্যারিয়েবল কথাটার বাংলা মানে হচ্ছে চলক, যেটা আমরা ম্যাথের মধ্যে অনেক বেশি পরিমাণে ইউজ করতাম। তো ইন্টিজার ভ্যারিয়েবল এর আরেকটা নাম হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা চলক, বাংলাতে পূর্ণ সংখ্যা চলক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 2 নম্বর, সেটা হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা চলক বা ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল। তো আমরা এটা একটু লিখে ফেলি, FLOA, ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল। এবং এই ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবলের বাংলা নাম হচ্ছে প্রকৃত সংখ্যার চলক। দ্যাট মিনস প্রকৃত সংখ্যাগুলো হচ্ছে দশমিক সংখ্যা। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের আরও এক ধরনের ভ্যারিয়েবল, তার নাম হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল, ক্যারেক্টার ভ্যারিয়েবল। এবং ক্যারেক্টার ভ্যারিয়েবলের বাংলা নাম হচ্ছে বর্ণবাচক চলক। এবং প্রতিটা ভ্যারিয়েবল নিয়ে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো প্রকৃত সংখ্যার চলক এবং হচ্ছে বর্ণবাচক চলক, তো এদের কাজটা কি? ইন্টিজার ভ্যারিয়েবল বা পূর্ণ সংখ্যার চলক যারা, তারা সাধারণত পূর্ণ সংখ্যার মানকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যে এখানে 5 লিখেছি, 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো এই 5 পূর্ণ সংখ্যাটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি। তো এই ভ্যারিয়েবলটা যে 5কে রাখছে বা একটা পূর্ণ সংখ্যাকে রাখছে সেটা কিন্তু কম্পিউটারকে বলে দিতে হবে। বলার সিস্টেম কি? তার আগে ইন্ট দেওয়া। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের আগে ইন্ট নামক এই কিওয়ার্ডটা ইউজ করি, তারপরে যদি একটা স্পেস দিয়ে ভ্যারিয়েবলটাকে লিখি, তখন কম্পিউটার বুঝতে পারবে আমার এই ভ্যারিয়েবলের মধ্যে যে সংখ্যাটা সেভ করা থাকছে সেটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এরপর আমরা প্লটিং পয়েন্ট ভেরিয়েবলটা দিকে একটু তাকাই। প্লটিং পয়েন্ট ভেরিয়েবল জিনিসগুলো কেমন সেটা হচ্ছে আমরা এখানে 11.2 লিখেছি। তো 11.2 হচ্ছে ওয়ান কাইন্ড অফ দশমিক সংখ্যা। তার মানে আমরা এই ধরনের ভ্যারিয়েবলগুলো সাধারণত তখনই ইউজ করব যখন আমাদের হাতে দশমিক সংখ্যা আসবে, এবং যখন আমরা এই দশমিক সংখ্যাগুলোকে এরকম ভ্যারিয়েবলের মধ্যে রাখবো তখন তার আগে স্পেসিফিক কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমাদের এক্ষেত্রে কিওয়ার্ডগুলো হচ্ছে FLOAT, ফ্লয়েট, তারপর হচ্ছে DOU, BLE, ডাবল, তারপর আমরা আরও একটা জিনিস ইউজ করতে পারি লং ডাবল। তো এটাও লিখে ফেলি LONG, লং ডাবল। তো এদের কাজ কি? আসলে এদের কাজ হচ্ছে যখন আমি এখানে একটা জিনিস লিখি, আমরা এই জায়গাটাতে একটু লিখে দেখাই। আমি লিখলাম FLOAT, ফ্লয়েট, তারপর আমি বি একটা ভ্যারিয়েবলের নাম দিলাম এবং ইকুয়াল টু দিয়ে এর মান দিলাম 2.5। এটা আসলে কি নির্দেশ করে? এটা আসলে নির্দেশ করে বি হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মান হচ্ছে 2.5। এখন এই 2.5টা সাধারণত বি নামক মেমোরিতে কম্পিউটার রাখবে, এবং বি নামক মেমোরি আসলে কম্পিউটারে নাই, এই ভ্যারিয়েবলের নামগুলো আমাদের দেওয়া, বাট এর সাপেক্ষে কম্পিউটার ভিতর থেকে একটা মেমোরি তৈরি করবে। দ্যাট মিনস বি এর সাপেক্ষে কম্পিউটার একটা মেমোরি ফাঁকা করবে, সেই জায়গাটাতে 2.5 রাখবে। এখন এই 2.5 যে রাখবে এটাকে আমাদের চিনতে হবে, কম্পিউটারকে চিনতে হবে যে বি এর আন্ডারে যে সংখ্যাটা আছে এটা দেখতে কেমন। তো এটা আসলে একটা
প্রকৃত সংখ্যা বা একটা দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটাকে চেনার জন্য আমরা ফ্লয়েট নামক এই কিওয়ার্ডটা ইউজ করব। দ্যাট মিন্স ফ্লয়েট এই কিওয়ার্ডটা বিকে ধরবে, কম্পিউটারকে বোঝাবে বি এর ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যার ভ্যালু। আমরা ইচ্ছা করলে এখানে ডাবল দিতে পারি, লং ডাবল দিতে পারি। এখন ফ্লয়েটের যে ক্লাস ডাবলের কিন্তু সেরকম কাজ না। ফ্লয়েটের মাধ্যমে আমরা জাস্ট দশমিকের পর 6টা ঘর পর্যন্ত যদি সংখ্যা দিয়ে থাকি ওটাকে প্রকাশ করা হয়। আর ডাবলের ক্ষেত্রে দশমিকের পর যদি 15-16টা ঘর আমরা সংখ্যা দিয়ে থাকি সেটাকে প্রকাশ করা হয়। আর লং ডাবল যেটা সেটা হচ্ছে আরও বেশি, দশমিকের পর আমরা 25-30টা পর্যন্ত যদি অনেকগুলো সংখ্যা দিয়ে থাকি সেটা প্রকাশের জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে লং ডাবল। এবং প্রতিটা কিওয়ার্ড কীভাবে কাজ করবে পরবর্তীতে সেটা কিন্তু আমরা কিওয়ার্ড সেশনে জানতে পারবো। এরপরে আমরা এখানে দেখতে পাই এই যে এখানে বিটা লিখেছি এটা কিন্তু একটা ভ্যারিয়েবলের নাম, এবং এর নামটা কিন্তু নর্মালি দেওয়া যাবে না, আমাদের নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে নামটা দিতে হবে। এবং ভ্যারিয়েবল আমরা যেখানে এ লিখেছি বি লিখেছি এদের নামটা কেমন হবে সেটা কিন্তু আমরা পরের পর্বে জানতে পারবো, যে ভ্যারিয়েবলের নামগুলো ডিক্লেয়ার করার সিস্টেম বা কোন কোন নাম লাগলে আমাদের কোনো সমস্যা হবে না। তারপর আমরা দেখি যে ক্যারেক্টার ভ্যারিয়েবল বা বর্ণবাচক ভ্যারিয়েবল এদের উদাহরণটা কেমন। আমরা এখানে বি নামক একটা অপশন লিখেছি, অর্থাৎ বি নামক একটা ক্যারেক্টারকে লিখেছি। আর আমি বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত যতগুলো বর্ণ আছে বা লেটার আছে তাদেরকে এক একটা ক্যারেক্টার হিসেবে ডাকা হয় সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টার ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি তার নাম হচ্ছে CHAR, এই ক্যারেক্টারটা। তো এটা কিভাবে কাজ করে, আমি ধরলাম আমরা এম নামক একটা ভ্যারিয়েবল নাম দিলাম এবং এম এর মধ্যে আমরা এমন একটা ক্যারেক্টারকে রাখবো যেটা এ থেকে জেড এর মধ্যে আছে। আমি ধরলাম বিটাকে রাখবো, তো আমি বিকে এখানে রাখবো। তো বিকে যখন একা রাখা হবে একটা ক্যারেক্টারকে তখন সাধারণত তার দুই পাশে ডাবল কোটেশন দেওয়া হয়। এটা হচ্ছে সিস্টেম, প্রোগ্রামিংয়ের সিস্টেম। যদি আমরা কোনো একটা ক্যারেক্টারকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু হিসেবে রাখতে চাই তবে আমরা ওই ক্যারেক্টারের দুই পাশে একটা সিঙ্গেল কোটেশন দেব। এখন এম এই জিনিসটা ক্যারেক্টারকে সেভ করে রেখেছে, দ্যাট মিন্স এম নামক এই মেমোরির ভিতরে বি এই ক্যারেক্টারটা রয়েছে এবং প্রতিটা ক্যারেক্টার সাধারণত 1 বাইট করে জায়গা নিতে পারে। দ্যাট মিন্স কম্পিউটারে যে মেমোরি আছে সেই মেমোরির মধ্যে 1 বাইট জায়গা এই ক্যারেক্টারটা নিতে পারে। এখন এই এম এর যে ধরন সে ধরনটা কেমন, সে হচ্ছে ক্যারেক্টারকে সেভ করে। তাই এম এর আগে আমরা এই এমকে প্রকাশ করার জন্য যে কিওয়ার্ড ইউজ করব সেটা হচ্ছে CHAR ক্যারেক্টার, দ্যাট মিন্স CHAR ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ। তো এখন আমি CHAR লেখার পর একটা স্পেস দিব, তারপর এম লিখব। এম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। কেমন ভ্যারিয়েবল, সে এমন একটা ভ্যারিয়েবল সে সাধারণত তার মধ্যে এমন একটা জিনিসকে স্টোর করে রেখেছে যার পরিচয় হচ্ছে সে হচ্ছে একটা ক্যারেক্টার। এবং এই এম যে একটা ক্যারেক্টারকে সেভ করে রেখেছে সেটা বোঝানোর জন্য কম্পিউটারকে আমরা CHAR এই কিওয়ার্ডটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা বলতে পারি যে স্টোরড ডাটা, দ্যাট মিন্স আমরা যে ডেটাকে সংরক্ষণ করে রাখতে চাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা 3 ধরনের ভ্যারিয়েবল পাই। এক ধরনের ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবল, যেখানে এ হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। আরেক ধরনের ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল, যেটা দশমিককে স্টোর করে রাখতে পারে। এবং সবশেষে হচ্ছে আমরা এম বা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলকে পাচ্ছি। এবং মজার কথা হচ্ছে তোমরা কিন্তু চাইলেই এ তারপর বি তারপর এমকে চেঞ্জ করে বিভিন্ন জিনিস লিখতে পারো। তবে হ্যাঁ, এখানে আমরা যখন ভ্যারিয়েবলের নাম দেব সেক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু নিয়ম মেনটেন করতে হবে। এবং কী কী নিয়ম মেনটেন করলে আমরা একটা ভ্যারিয়েবল নাম দিতে পারবো সেটা কিন্তু আমরা পরেই জানতে পারবো। এরপরে আসি আমরা ফাংশন ব্যবহারের উপর ভিত্তি করে ভ্যারিয়েবলের প্রকারভেদ করা হয়। তো ফাংশনের যে ব্যবহার এটার উপর ভিত্তি করে সাধারণত 2 ধরনের আমরা এখানে প্রকারভেদ পাই। এক ধরনেরটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল এবং 2 নম্বরটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবল সম্পর্কে খুব সামান্য কিছু কিন্তু আমরা কয়েক পর্ব আগেই জেনে ফেলেছি। তো লোকাল ভ্যারিয়েবলগুলো হচ্ছে কি, আমরা সাধারণত ফাংশন সম্পর্কে জানি। সি প্রোগ্রামিংয়ে সাধারণত ফাংশন নিয়ে কাজ করা হয়, এই যে এখানে ফাংশনের কথা আছে। এবং ফাংশন চিনার উপায় হচ্ছে তারপরে 2টা ডাবল কোটেশন থাকে। তো একটা ফাংশনের আন্ডারে সাধারণত অনেক ধরনের কাজ করা হয়। তো আমি যদি একটা নির্দিষ্ট ফাংশনের আন্ডারে কিছু ভ্যারিয়েবলকে নিয়ে কাজ করাই এবং পরবর্তীতে যদি ওই ভ্যারিয়েবলগুলোকে আর কোনো ফাংশনের আন্ডারে রেখে কাজ না করাতে পারি তবে ওই সমস্ত ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল।
জিনিসটা যদি আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝাই, ধরো তোমাদের বাসায় একটা কুকুরকে নিয়ে এসেছো। ধরো কুকুরের নাম হচ্ছে টম। তো এখন টম কুকুর যেটা, সেটা শুধুমাত্র তোমাদের বাসার আন্ডারই থাকছে। তো সে যখন অন্য বাসার আন্ডারে যাচ্ছে, অর্থাৎ তোমার পাশের বাসায় যখন টম ঘুরতে বের হয়, তখন পাশের বাসার লোকেরা কিন্তু তাকে তাড়িয়ে বের করে। এবং তুমি যেভাবে তোমার টম কুকুরটাকে কাজে লাগাচ্ছ, তাকে দিয়ে পাহারা দেওয়াচ্ছ বাড়িটা, পাশের বাসার লোকটা কিন্তু সে কাজ নাও করতে পারে। দ্যাট মিনস এখানে টম কুকুরটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লোকাল ভ্যারিয়েবল। সে শুধুমাত্র তোমার বাসা থেকে কাজ করছে। দ্যাট মিনস এখানে তোমার বাসাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাংশন। তো যখন কোনো একটা ভ্যারিয়েবল একটা নির্দিষ্ট ফাংশনের আন্ডারে থেকে কাজ করে, বাট অন্য কোনো ফাংশনের আন্ডারে গেলে আর কাজ করতে পারে না, তারই হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। এবং তারপরে আমরা দেখি গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল মানে হচ্ছে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো সি প্রোগ্রামের যে কোনো জায়গায় কাজ করতে পারে, এবং যে সমস্ত ভ্যারিয়েবলগুলোকে সাধারণত অনেকগুলো ফাংশনের আন্ডারে কাজ করতে দেওয়া হয়, সেগুলো হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। এবং গ্লোবাল ভ্যারিয়েবল যেহেতু প্রোগ্রামের যে কোনো জায়গায় কাজ করতে পারে, তার মানে তার কাজ করার যে ব্যাপকতা, বিস্তৃতি, সেটাও কিন্তু অনেক বেশি। যেমন আমি ধরলাম তুমি তোমার নাম হচ্ছে সাইফা, তো তুমি হচ্ছে একজন মেয়ে। এখন তুমি যখন স্কুলে ভর্তি হচ্ছ, ধরো আমাদের এই এই মাসে তুমি একটা স্কুলে ভর্তি হয়েছো, স্কুলের নাম ধরলাম হচ্ছে এম স্কুল। তো এই মাসে তুমি যখন স্কুলে পড়ছো, তুমি কিন্তু সাইফাই থাকছো, তুমি কিন্তু অন্য কোনো মেয়ে মানুষে রূপান্তরিত হচ্ছ না। পরের মাসে ধরো তুমি এন নামক স্কুলে চলে গেলে। এখন তুমি যখন এম নামক স্কুলে ছিলে, তখন তোমার রেজাল্ট ছিল খুব ভালো, তুমি ফার্স্ট গার্ল হতে। যখন তুমি এন নামক স্কুলে গেলে, তখনও কিন্তু তোমার রেজাল্টটা ভালো, তুমি তারপরও ফার্স্ট গার্ল হয়ে। তার মানে বলা যায় তুমি দুইটা স্কুলেই সেম আছো, তোমার কাজ, তোমার কার্যকারিতা সব কিছু কিন্তু একই রকম আছে। তার মানে তুমি হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, এবং এখানে স্কুলগুলো হচ্ছে এক একটা ফাংশন। তো তার মানে যে সমস্ত ভ্যারিয়েবলগুলো ভিন্ন ভিন্ন ফাংশনের আন্ডারে থেকে কাজ করতে পারে, তবে তারাই হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। এবং আমরা এই গ্লোবাল ভ্যারিয়েবলের ব্যবহার সবচেয়ে বেশি পাই, যেখানে লোকাল ভ্যারিয়েবলের ব্যবহার কিন্তু তেমন বেশি পাই না। এখন একটা সি প্রোগ্রামে লোকাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে যখন সি প্রোগ্রামিং করব, তখন সেগুলো নিয়ে জানার চেষ্টা করব। তো ফাইনালি যেটা বলে রাখি, ভ্যারিয়েবল এই জিনিসটা মানে হচ্ছে যার মানটা পরিবর্তন হবে, এবং একই সাথে যে জিনিসটা দ্বারা কোনো একটা সি প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারের মেমোরি বা ডাটা স্টোর করে রাখার মেমোরিকে নির্দেশ করা যায়, সেটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। রুলস ফর নেমিং ভেরিয়েবল। সি প্রোগ্রাম যখন আমরা করব, তখন আমাদেরকে কিছু ভ্যারিয়েবল লিখতে হয়, এবং এই ধরনের ভ্যারিয়েবলগুলো কী কী ধরনের রুলস ফলো করে, সেটা নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। তো এখন আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানছি। ভ্যারিয়েবল মানে হচ্ছে যে জিনিসটার মান বারবার পরিবর্তন হয়, এবং যে জিনিসটার মাধ্যমে আমরা কোনো একটা কম্পাইলার বা কম্পিউটারকে বোঝাতে সক্ষম হই যে তুমি তোমার কম্পিউটারের ভিতরে একটা মেমোরি তৈরি করে রাখো, যেখানে আমি কিছু মান তৈরি করে রাখবো, অর্থাৎ মানকে আমি এক্সিকিউট করব। তো এখন আমরা যে ভ্যারিয়েবল ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা হুট করে কিন্তু a ইজ ইকুয়াল টু 5 লিখতে পারি, যেখানে ইফ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যারিয়েবল এবং ওর মান হচ্ছে 5। তো আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো আমরা কি সবসময় এই জিনিসটা লিখতে পারি? আমরা কিন্তু শুধুমাত্র লিখতে পারি না। আমরা ইচ্ছে করলে লিখতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা এ এই জিনিসটা বাদে, অর্থাৎ একটা লেটার বাদে আর কীভাবে ভ্যারিয়েবলকে আমরা ব্যবহার করতে পারবো বা লিখতে পারবো, সেটা আমরা এখন জানার চেষ্টা করব। তো আমরা এখানে দুটো পার্ট তৈরি করেছি, একটা হচ্ছে যা যা থাকবে ভ্যারিয়েবলের মধ্যে, এবং যা থাকবে না। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যা থাকবে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে। তো আমাদের ভ্যারিয়েবলের মধ্যে কী কী থাকতে পারে, আমি একটু লিস্ট করে ফেলি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত সবগুলো লেটার থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আমি আরেকটা লিস্ট করি, ছোট হাতের এ থেকে শুরু করে ছোট হাতের যে জেড এই পর্যন্ত প্রত্যেকটা লেটার বা অ্যালফাবেট কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে থাকতে পারবে। এটার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তারপরে যেটা সেটা হচ্ছে আমরা সংখ্যা সম্পর্কে জানি, ডেসিমেল সংখ্যা 0 থেকে 9। তো 0 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যাও কিন্তু আমাদের ভ্যারিয়েবলের মধ্যে থাকতে পারবে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল সাইন বা স্পেশাল সিম্বল থাকতে পারবে, যেটা হচ্ছে আমাদের ডলার সাইন। তার মানে ডলার সাইনটা কিন্তু ভ্যারিয়েবল থাকতে পারবে। এবং আমাদের আরও একটা স্পেশাল সাইন আছে, যেটা হচ্ছে আন্ডারস্কোর। তো আন্ডারস্কোর মানে হচ্ছে নিচের দিকে দেওয়া হয়, অর্থাৎ হাইফেনের মতো করে একটা ড্যাশ, যেটা নিচের দিকে দেওয়া হয়, এটাও আমাদের ভ্যারিয়েবল হিসেবে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন এরপরে কিছু নিয়ম আছে এখানে। তো যা যা থাকবে সেটা তো লিখেছি, পাশাপাশি কিছু নিয়ম আছে আমাদের ভ্যারিয়েবল লেখার জন্য। তো আমি এখানে একটা নিয়ম লিখি। নিয়মটা হচ্ছে
প্রথমে আমাদেরকে লেটার দিতে হবে এবং পরবর্তীতে আমরা ইচ্ছা করলে লেটার বা নাম্বার সব কিছুই দিতে পারবো। দ্যাট মিনস একটা ভেরিয়েবল যখন লিখব প্রথমে আমাদেরকে ধরা যাক সি একটা লেটার দিব, তারপরে আমরা ইচ্ছে করলে এরপরে 2 দিতে পারি, এরপরে ডি দিতে পারি, এরপরে 5 দিতে পারি, এরপরে 7 দিতে পারি, এরপরে হচ্ছে এফ দিতে পারি, এরকমভাবে আমরা দিতে পারি। এটা কিন্তু একটা ভালোভাবে ভ্যারিয়েবল প্রকাশ করার সিস্টেম। তার মানে শুরুতে আমরা লেটার দিব। তো আমরা এটা একটু লিখি। আমরা শুরুতে যে কোনো একটা ভ্যারিয়েবল লিখতে হলে তার নামের শুরুতে লেটার বা অ্যালফাবেট থাকবে। এটা হচ্ছে একটা ভালো সিস্টেম। বাট শুরুতে আমরা কোনো সংখ্যা দিতে পারবো না বা ডিজিট দিতে পারবো না। বাট আমরা যখন শুরু করেছি কোনো একটা লেটার দিয়ে, পরবর্তীতে আমরা ইচ্ছা করলে নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা লেটার দিতে পারবো, তারপর হচ্ছে আমরা নাম্বার দিতে পারবো। একই সাথে আমরা আন্ডারস্কোর এবং ডলার সাইনই কিন্তু পরবর্তীতে দিতে পারবো। দ্যাট মিনস সেটা আমাদের জন্য ভ্যালিড একটা ভ্যারিয়েবল হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ কে বাদ দিয়ে আমরা কিন্তু টোটালটাকেও ইচ্ছা করলে লিখতে পারি এবং টোটালটার মান আমরা 5 বসাতে পারি। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নিয়ম। আমরা আরেকটা রুলস দেখি, সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল যখন লিখব সেখানে ম্যাক্সিমাম 31টা ক্যারেক্টার বা ডিজিট ব্যবহার করতে পারবো। খেয়াল করে দেখো আমাদের এই এক্সাম্পলে 1 2 3 4 5 6 6টা ক্যারেক্টার এবং ডিজিটের সমন্বয় আছে। তো আমরা এরকমভাবে টোটাল 31টা ডিজিট বা ক্যারেক্টার বা একই সাথে ডিজিট বা ক্যারেক্টার একসাথে ইউজ করতে পারবো। দ্যাট মিনস 31 ডিজিট, ডিজিট মানে হচ্ছে 1 2 3 4 এবং ক্যারেক্টার, এবং আমরা বলেছিলাম ক্যারেক্টার মানে হচ্ছে এ থেকে জেড, এ থেকে জেড এরা। তার মানে এখানে এ থেকে জেড যারা আছে এরা সবাই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ভাষায় ক্যারেক্টার, এবং আমাদের 0 থেকে 9 যারা আছে এরা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ভাষায় ডিজিট বা সংখ্যা। তো এদেরকে আমরা ইচ্ছে করলে ইউজ করতে পারবো, বাট সর্বোচ্চ 31টা দিতে পারবো। আমরা সর্বোচ্চ 31টা দিয়ে এরকমভাবে ভ্যারিয়েবল বানাতে পারবো। বাট আমরা যদি 32 33টা এরকম অনেকগুলো সংখ্যা এবং ক্যারেক্টার পাশাপাশি বসিয়ে ভ্যারিয়েবল তৈরি করি, সেটা কিন্তু অ্যালাউ করবে না সি প্রোগ্রামের কম্পাইলার। আমরা এখানে আরও একটা নিয়ম দেখতে পারি, সেটা হচ্ছে স্মল ক্যাপিটাল স্মল, এভাবে আমরা লেটারগুলোকে লিখতে পারবো। দ্যাট মিনস আমরা ইচ্ছে করলে এখানে প্রথমে এ দিব, তারপরে আমরা ইচ্ছে করলে বি দিতে পারি, তারপরে আমরা বড় হাতের এম দিতে পারি, তারপর আমরা ছোটো হাতের পি দিতে পারি, তারপর বড় হাতের ও দিতে পারি, ছোটো হাতের কিউ দিতে পারি। তো এভাবেও কিন্তু আমরা ভ্যারিয়েবলের নাম নির্দেশ করতে পারবো। দ্যাট মিনস আমরা এক্ষেত্রে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার একই সাথে ইউজ করতে পারবো, যেখানে আমাদের ভ্যারিয়েবলে কোনো সমস্যা হবে না। এবং এদের মাঝে আমি ইচ্ছা করলে বিভিন্ন রকম ডিজিট বা নম্বর ইউজ করতে পারবো, তাতেও আমাদের ভ্যারিয়েবলের কোনো সমস্যা হবে না। তারপর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট যে রুলস সেটা আছে, আমরা কিন্তু স্পেশাল সাইন যে ডলার, এটা কিন্তু আমি দেখেছি। তো ডলার সাইনটাকে ইচ্ছে করলে আমরা প্রথমে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবলের কোনো সমস্যা হবে না। দ্যাট মিনস আমরা প্রথমে ডলার সাইন দেওয়ার পর তারপর হচ্ছে পিও, পি, তারপর কিউ, এই টাইপের নাম, তারপর 6 অ্যান্ড এরকম একটা নাম কিন্তু দিতে পারি। এক্ষেত্রে আমাদের টোটাল ভ্যারিয়েবলের ভিতরে ইচ্ছে করলে 5 6 7 যা খুশি রাখতে পারি, এক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্টে ডলার সাইন দেওয়া যাবে, ডলার সাইন অ্যাপ্লিকেবল বা দেওয়া যাবে। এখন কাহিনী হচ্ছে ফার্স্টে কি আন্ডারস্কোর সাইন দেওয়া যাবে? এটা কিন্তু কিছু কিছু বইতে লিখেছে যে এটা দেওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় আছে যে এটা অ্যাভয়েডেবল, দ্যাট মিনস দেওয়া যায় না। তো তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে প্রথমে আন্ডারস্কোর, এই জিনিসটা না দেওয়াই ভালো। অর্থাৎ তোমরা যখন ভ্যারিয়েবলের নাম লিখবে তখন কখনোই প্রথমে আন্ডারস্কোর দিয়ে বাকিটুকু লিখতে যাবে না। তো এটা নিয়ে আসলে তোমরা ইচ্ছে করলে সি প্রোগ্রামের কোড বক্সে পরীক্ষা করে দেখতে পারো। এটা তোমার জন্য SW থাকলো, কোনো একটা ভ্যারিয়েবল লিখে তার মধ্যে প্রথমে তুমি আন্ডারস্কোর দিবে, দেখবে ওই ভ্যারিয়েবলটা অ্যাপ্লিকেবল হয় কিনা, সেটার অ্যান্সার তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আমি আর এটা বলবো না, এটা তোমাদের SW নিজেরা করবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, এক্সাম্পলটা দেখার আগে আমরা এখানে দেখি যে যা যা থাকবে না, অর্থাৎ ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমরা কি কি বিষয় না রাখবো। তো ফার্স্ট কথাটা হচ্ছে প্রথমে ডিজিট থাকতে পারবে না। তো ফার্স্টে ডিজিট বা সংখ্যা থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, যা যা থাকবে না ভ্যারিয়েবলে। দ্যাট মিনস আমি যদি লিখি 3ABC, তাহলে এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল না, এটা কোনো ভ্যারিয়েবলের নামের মধ্যে পড়ে না, কারণ প্রথমে আমাদের এখানে ডিজিট জিনিসটা চলে এসেছে। আমরা পরের যে নিয়মটা সেটা একটু দেখি। আমরা এমন কোনো ভেরিয়েবল লিখব না যার দুই পাশে দুটো ডাবল কোটেশন আছে। দ্যাট মিনস আমি এখানে যদি ডাবল কোটেশন দেওয়ার পর ABC এরকম কোনো একটা ভ্যারিয়েবল লিখতে চাই, তবে সেটা কিন্তু অ্যালাউড না। তার মানে আমরা বলতে পারি যে দুপাশে, আমরা এখানে দুপাশের কথা দেখতে পারি, দুপাশে ডাবল কোটেশন এভাবে দেয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল লেখার আরেকটা নিয়ম, তার মানে এটাও অ্যাপ্লিকেবল না,
এখানে শুরুতে নম্বর দিয়ে যেটা লিখেছি এটাও অ্যাপ্লিকেবল না। পরের যে রুলসটা আছে সেটা আমরা দেখতে পারি, কিছু স্পেশাল সিম্বল আছে যাদেরকে আমরা ইউজ করতে পারবো না। যেমন আমরা এখানে ডলার, আন্ডারস্কোর এগুলো ইউজ করতে পেরেছি, বাট বাকি যত স্পেশাল সাইন আছে তাদের একটাকেও আমরা ইউজ করতে পারবো না। উদাহরণস্বরূপ আমরা ভ্যারিয়েবলের নামের মধ্যে @ ইউজ করতে পারবো না, হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না, তারপর হচ্ছে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারবো না, তারপরে বলতে পারি হচ্ছে অ্যান্ড পার্সেন্ট বা অ্যান্ড এটাকে ইউজ করতে পারবো না, স্টারকে ইউজ করতে পারবো না। এরকম আরও যত ধরনের চিহ্ন আছে অর্থাৎ স্মলার দেন, গ্রেটার দেন, এই সমস্ত স্পেশাল যে ক্যারেক্টার আছে এদেরকে আমরা কখনই লিখতে পারবো না। আমরা শুধুমাত্র ডলার সাইন বা আন্ডারস্কোর সাইনটাকে ইউজ করব। এরপরে আমরা পরের যে টপিক সেটা হচ্ছে, আমরা পরের যে একটা নিয়ম সেটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা যখন প্রোগ্রামিং লিখব প্রোগ্রামের ভিতরে কিছু স্পেসিফিক স্টেটমেন্ট থাকে, কিছু স্পেসিফিক কোড বা কিওয়ার্ড থাকে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলোকেও কিন্তু আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। যেমন আমি যদি এখানে লিখি নিয়মটা, তাহলে কিওয়ার্ড, প্রোগ্রামিংয়ের মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয়, কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। তো কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করা যাবে না? আমরা টোটাল 32 ধরনের কিওয়ার্ড শিখব যেগুলো সি প্রোগ্রামে স্পেসিফিক কাজ করে। তার মধ্যে থেকে আমি একটা কিওয়ার্ডের নাম বলতে পারি ফর লুপের কিওয়ার্ড, আমি আরেকটা কিওয়ার্ড বলতে পারি হোয়াইল লুপের কিওয়ার্ড। তার মানে এই বানানগুলো হচ্ছে ফর, হোয়াইল এগুলো। এবং আমরা ইচ্ছা করলে বলতে পারি মেইন, এটা হচ্ছে একটা ফাংশন বা কিওয়ার্ড হিসেবে কাজ করে। তারপর আমি বলতে পারি ফ্লয়েট, যেটা আমরা একটু আগে দেখেছিলাম ফ্লয়েট ভ্যারিয়েবল পড়ার সময়। তারপর আমরা ইফ, ইলস এই জিনিসগুলো দেখতে পারি। তো এরা হচ্ছে এক একটা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবল সবগুলোই খেয়াল করো ছোটো হাতের অক্ষর দিয়ে লেখা ইংলিশে। তো প্রত্যেকটা ভ্যারিয়েবলের একজনকেও আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবো না। তবে হ্যাঁ, এখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে, তুমি যদি ফর লিখতে চাও তবে সেটাকে কিন্তু বড় হাতের এফ ও তারপর আর লিখতে পারো। আর তুমি যদি ফরটাকে অন্যভাবে লিখতে চাও, এফ বড় হাতের ও তারপর ছোটো হাতের আর লিখতে পারো। অথবা তুমি ইচ্ছা করলে ছোটো হাতের এফ, বড় হাতের ও, বড় হাতের আর ইচ্ছা করলে এভাবে লিখে তোমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারো। তার মানে বলা যায় সি প্রোগ্রামিং কিন্তু কেস সেন্সিটিভ। দ্যাট মিনস নর্মালি ছোটো হাতের সবগুলো ফর লেখা যা, বড় হাত ছোটো হাত মিলিয়ে ফল লেখা, অথবা সবগুলো যদি আমি এফ ও আর বড় হাতে লিখি, এগুলোর ডিফারেন্ট মিনিং থাকে। দ্যাট মিনস এখানে 1 2 3 4 5টা ফল লিখেছি, প্রত্যেকটার ডিফারেন্ট মিনিং আছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সি প্রোগ্রামের কম্পাইলার এটাকে হিসাব নিকাশ করে। তাহলে তোমরা ছোটো হাতের কোনো কিওয়ার্ড এভাবে লিখতে পারবা না। তবে হ্যাঁ, কিওয়ার্ড তোমরা ইউজ করতে পারবা যদি তার মধ্যে এরকম বড় ছোটো হাতের মিশ্রণ তৈরি করে ফেলো, অথবা সবগুলো কিওয়ার্ড যদি তুমি বড় করে ফেলো। দ্যাট মিনস আমি যদি এখানে ইলসটাকে বড় হাতে লিখি ELSE, তবে সেটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবো। বাট ছোটো হাতের ELSE লিখলে সেটা সাধারণত একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে ELSE-কে ইউজ করতে পারবো, যেখানে সবগুলো হচ্ছে কি বড় হাতে। এরপর আমরা আরও একটা বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে আমরা এখানে যে জিনিসগুলো এখন দেখব সেটা হচ্ছে যা থাকবে যা থাকবে না এটার উপর ভিত্তি করে কিছু এক্সাম্পল দেখব। কেননা এক্সাম্পল দেখলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে যে কোন কোন ভ্যারিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো, কোন কোনগুলো আমরা ডিক্লেয়ার করতে পারবো না। তো চলো আমরা এখানে যা যা থাকবে তার উপর ভিত্তি করে কিছু এক্সাম্পল দেখে ফেলি। তো আমরা এখানে প্রথম যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে, ধরো আমি ROLL রুল লিখলাম, তারপরে একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে NUMBER নাম্বার দিলাম। খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল, কেননা এখানে রুল কথাটার মধ্যে শুরু হয়েছে সাধারণত একটা লেটার দিয়ে, এবং এর ভিতরে মাঝখানে কিন্তু একটা আন্ডারস্কোর আছে, এবং আন্ডারস্কোরটা কিন্তু অ্যাপ্লিকেবল। তারপরে শেষ হচ্ছে কি নর্মালি একটা লেটার দিয়ে, এবং এই লেটারগুলোর এই যে এখানে লেটারগুলো আছে এরা মিলে যে ওয়ার্ড তৈরি করেছে, কোনো ওয়ার্ডগুলো কিন্তু আমাদের এই সি প্রোগ্রামের কিওয়ার্ডের সাথে সম্পর্কিত না। দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম। তারপর আমরা আরেকটা জিনিস লিখতে পারি A to B। এখানে খেয়াল করি, এ হচ্ছে আমাদের একটা লেটার যেটা দ্বারা আমাদের কিওয়ার্ডটা ভেরিয়েবলটা শুরু হয়েছে, এবং এরপরে আমি একটা ডিজিট দিয়েছি, তারপরে আমি আরেকটা লেটার দিয়েছি। তার মানে এটাও কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল, কেননা আমাদের এটা শুরু হয়েছে সাধারণ একটা লেটার দিয়ে, এবং এটা যদি ডিজিট দিয়ে শুরু হতো তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল ছিল না। তার মানে এটা হচ্ছে আমাদের ঠিক ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের ঠিক ভ্যারিয়েবলের নাম। তারপর আমরা আরেকটা দিই ROLL রুল, তারপর 1। খেয়াল করো, এটাও কিন্তু আমাদের ভ্যালিড ভ্যারিয়েবল। তো এখন ভ্যালিড ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটা লেটার দিয়েছি, তারপরে যা খুশি দিই কোনো সমস্যা নেই, এবং রুল নামে কোনো কিওয়ার্ডও কিন্তু আমাদের এখানে নেই। তারপরে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, আমরা লিখতে পারি H2O। খেয়াল করে এটা কিন্তু A2O এর মতো, দ্যাট মিনস আমরা এটাকেও কিন্তু ভ্যালিড ভেরিয়েবল হিসেবে লিখতে পারি। তারপর আমি প্রথমে $সাইন দিলাম, তারপরে আমি লিখলাম ROLL রুল, যেহেতু $সাইনকে প্রথমে দেওয়া যায়, তারপর আমরা রুলকে লিখলাম, তার মানে এটাও কি একটা ভ্যালিড ভেরিয়েবল। তারপর আমি এখানে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি তোমার AB তারপর হচ্ছে
সিডি তারপর হচ্ছে আন্ডারস্কোর যদি দেই তবে এটাও কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল, কেননা এখানে আন্ডারস্কোরটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি সেটা যেখানেই হোক, বাক্যের শুরুতে কিন্তু ইউজ করা যাবে না, বাক্যের শেষে বা বাক্যের মাঝে কিন্তু লেটারের শেষে বা লেটারের মাঝে কিন্তু আমরা ইউজ করতে পারবো। দ্যাট মিনস এখানে ABCD হচ্ছে টোটালটা একটা বাক্য, তো এর লাস্টে আমরা ইচ্ছা করলে এই আন্ডারস্কোরটাকে দিতে পারি, মাঝখানেও কিন্তু দিতে পারি, বাট ফার্স্টে আমরা অবশ্যই দিব না, এটাকে আমরা অ্যাভয়েড করব। তারপর আমি এখানে আরও একটা এক্সাম্পল লিখতে পারি, সেই এক্সাম্পলটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে BABA তারপরে লাস্টে হচ্ছে একটা ডলার সাইন। এখন এটা কি অ্যাপ্লিকেবল হবে? অবশ্যই অ্যাপ্লিকেবল বা শুদ্ধ হবে, কেননা আমরা ডলার সাইনকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি, শুরুতে, মাঝে, শেষে। তার মানে এখানে বাবা এই কথাটার মধ্যেও কোনো সমস্যা নেই এবং লাস্টে যে ডলার সাইন আছে তার মধ্যেও কি কোনো সমস্যা নাই। তো এই কয়েকটা হচ্ছে আমাদের ভ্যালিড ভেরিয়েবল এর নাম। এবার আমরা কিছু ইনভ্যালিড ভেরিয়েবলের নাম জাজ করব। প্রথমে আমি একটা ইনভ্যালিড ভেরিয়েবল দেখলাম ডাবল কোটেশনের মাঝখানে এ, এটা কিন্তু অবশ্যই ইনভ্যালিড, কারণ দুপাশে আমরা এরকম ডাবল কোটেশন দিতে পারবো না। এরপরে আমি আরও একটা ভেরিয়েবলের নাম লিখি, যেমন আমি লিখলাম ABA তারপর @, এটা কি অ্যাপ্লিকেবল? এটা অবশ্যই অ্যাপ্লিকেবল না, কেননা এখানে একটা স্পেশাল ক্যারেক্টার চলে এসেছে, আর আমরা শুধুমাত্র ডলার এবং আন্ডারস্কোর সাইনটাকে স্পেশাল ক্যারেক্টার হিসেবে ইউজ করি সি প্রোগ্রামিং ভ্যারিয়েবল নির্দেশ করার জন্য। আমি এখানে আরও একটা লিখতে পারি, যেমন আমি দিলাম \var, এটা হচ্ছে #var, তো এটাও কিন্তু অ্যাপ্লিকেবল না, কেননা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করা যাবে না, শুধুমাত্র ডলার সাইন অথবা আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছু ইউজ করা যাবে না স্পেশাল ক্যারেক্টার অনুসারে। তারপর আমি এখানে দিতে পারি যে 2abk, তো এটাও কি অ্যাপ্লিকেবল? অথবা আমি এখানে দেখলাম 3 5, তো এটা কিন্তু অ্যাপ্লিকেবল না, কেননা প্রথমে আমাদের একটা ডিজিট আছে, আর প্রথমে কোনো ডিজিট থাকতে পারে না ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে। তারপর আমি আর কি লিখতে পারি, আমি এখানে লিখলাম ধরো হচ্ছে FLOAT, ফ্লয়েড। তো ফ্লয়েড খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা কিওয়ার্ডের নাম, সি প্রোগ্রামিংয়ের 32টা যে কিওয়ার্ড আছে তার মধ্যে একটা কিওয়ার্ড হচ্ছে ফ্লয়েড। তার মানে এই ফ্লয়েডটাকেও কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো না, সি প্রোগ্রাম কাজ করবে না, ভ্যারিয়েবলের নাম হিসেবে আমরা এই ফ্লয়েডটাকে নিতে পারবো না। এখন আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি বলি যেমন অ্যানিয়ম নাম্বার তারপর হচ্ছে 1 একটা স্পেস দিয়ে, তো এটা কি অ্যাপ্লিকেবল হবে? অবশ্যই অ্যাপ্লিকেবল হবে না, কেননা আমরা মাঝখানে কোনো স্পেস দিতে পারবো না, দুইটা লেটার মাঝখানে আমরা কখনোই কোনো স্পেস দিতে পারবো না। দ্যাট মিনস এটাও কিন্তু একটা নিয়ম, যেটা আমরা মনে হয় এখানে লিখিনি, বাট তোমরা ইচ্ছে করে লিখে রাখতে পারো যে আমরা স্পেস ইউজ করতে পারবো না, আমরা দুটো বর্ণ বা দুটো ওয়ার্ডের মাঝখানে কখনো একটা স্পেস বা খালি জায়গা ইউজ করতে পারবো না। দ্যাট মিনস নাম্বার +1 এটাও কোনো ভ্যালিড ভ্যারিয়েবলের নাম না বা সঠিক ভ্যারিয়েবলের নাম না। তারপরে আমরা আরও কিছু করতে পারি, যেমন আমি যদি বলি SUM সাম, 2, তো এটা কি একটা ভ্যালিড ভ্যারিয়েবল হবে? অবশ্যই হবে না, কেননা এখানে একটা কমা সাইন আছে, এই কমা সাইনটা সাধারণত আমরা স্পেশাল ক্যারেক্টার হিসেবে জেনে থাকি, এবং যেহেতু এখানে কোনো ডলার বা আন্ডারস্কোর নেই, কমা আছে, তাই এটাও কি অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ ভ্যালিড ভ্যারিয়েবলের নাম হবে না। তো আমরা এরপরে আরও একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ডেটা তারপর একটা হাইফেন দিয়ে লিখলাম ধরো 2, 2 নম্বর ডেটা প্রকাশ করার জন্য লিখলাম। এখন খেয়াল করো, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল না, কেননা মাঝখানে একটা হাইফেন সাইন আছে, আর হাইফেন হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ স্পেশাল ক্যারেক্টার, যদি মাঝখানে আন্ডারস্কোর সাইন থাকতো তবে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল আমাদের এই রুল নাম্বারের মতো, তাহলে এটাও হচ্ছে কি আমাদের ইনভ্যালিড ভ্যারিয়েবলের নাম। তারপর আমরা বলতে পারি যেমন ক্রাশ স্কুলস ভিডিও, অথবা তোমরা বলতে পারো ইউর ভিডিও, ইউর তারপর আর তারপর একটা উপরে উদ্ধৃতিপক চিহ্ন অর্থাৎ কোটেশন, তারপর ইউরস, এটুকু লিখলাম। তো এটাও কি কোনো ভ্যারিয়েবল নাম হবে? অবশ্যই কিন্তু হবে না, কেননা উপরে এই যে ছোট্ট সাইন আছে কোটেশন সাইন, এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে। দ্যাট মিনস এটা যেহেতু স্পেশাল ক্যারেক্টার, বাট এখানে যদি আমাদের ডলার বা আন্ডারস্কোর সাইন থাকতো তবে অ্যাপ্লিকেবল হতো। তাহলে এই ছোট্ট সাইনের জন্য, শুধুমাত্র এই উদ্দীপক অথবা কোটেশন সাইনের জন্য, এটাও আমাদের ভুল ভ্যারিয়েবল এর নাম প্রকাশ করা, অর্থাৎ এই ধরনের ভ্যারিয়েবলের নাম আমরা প্রকাশ করতে পারবো না। এবং আমি যদি আরও একটা উদাহরণ দিতে চাই, উদাহরণটা হচ্ছে এরকম, ধরো আমি একজনের নাম লিখলাম, ধরো সাইফা। সাইফা লেখার পর উপরে একটা উদ্ধৃতিপক চিহ্ন, এপাশে একটা উদ্ধৃতিপক চিহ্ন, অর্থাৎ দুইটা কোটেশন। তো এই দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে যে সাইফা লিখলাম, এটাও কিন্তু আমাদের এক্সেট ভ্যারিয়েবলের নাম না, কারণ এখানে দুই পাশের একটা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, যত ধরনের স্পেশাল সিম্বল আছে সব কিছুই কিন্তু আমরা ডিনাই করি, সব কিছুকে আমরা বাদ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখি। তাহলে তোমাদের এখানে যতগুলো ভ্যারিয়েবলের নাম লিখলাম এরা সবাই হচ্ছে ইনভ্যালিড, আর আমরা এখানে যতগুলো লিখেছি সবগুলো কিন্তু ভ্যালিড। তোমরা ইচ্ছা করলে এগুলোকে ইউজ করতে পারো, বাট কখনোই এগুলোকে ইউজ করবে না।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।